সুপ্রিয় শ্রোতা ও পাঠকবৃন্দ, বাংলা সাহিত্যের প্রথিতযশা লেখক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায় 2009 সালের মার্চে 1 মাস ব্যাপী এক সাহিত্য সফরে অস্ট্রেলিয়াতে এসেছিলেন। তার সিডনিতে অবস্থানকালে আমাদের পরম সৌভাগ্য হয়েছিল একান্ত ঘরোয়া পরিবেশে বিশাল প্রতিভার অধিকারী এই সাহিত্য ব্যক্তিত্বের একটি মুখোমুখি সাক্ষাৎকার গ্রহণের। সাক্ষাৎকার গ্রহণ করেছি আমি নাসিমা আক্তার, আর ব্যবস্থাপনায় ছিলেন খন্দকার জাহিদ হাসান। এখন আপনাদেরকে সেই সাক্ষাৎকারটি শোনানো হচ্ছে। শ্রদ্ধেয় শীর্ষেন্দুদা, অস্ট্রেলিয়াবাসী সকল বাংলাভাষী পাঠক পাঠিকাদের পক্ষ থেকে প্রথমে আপনাকে নিবেদন করছি আমাদের শ্রদ্ধাঞ্জলি। আশা করি আপনি ভালো আছেন। হ্যাঁ, আমি ভালোই আছি। অস্ট্রেলিয়ায় সামান্য কিছুদিনের জন্য এসেছি এবং আমি এই আশাটাকে এবং এই থাকাটাকে খুব উপভোগ করছি। লেখার জন্য একজন লেখকের অনেক ধরনের মাল মশলার প্রয়োজন, তো অস্ট্রেলিয়া থেকে তেমন কোনো রসদ পেলেন কি? এটা আমাদের একটা প্রশ্ন। আসলে লেখার মাল মশলা সংগ্রহ করার চেষ্টা আমি কখনো করি না। তার কারণ হচ্ছে আমি 24 ঘন্টার লেখক নই। লেখাটা আমার কাছে জীবনের বা জীবনযাপনের একটা বাই প্রোডাক্ট। কাজেই আমি লিখব বলে কোনো চর্চা বা কোনো অনুশীলন এগুলো আমার জীবনে নেই। লেখা আমার কাছে একটি স্বতঃস্ফূর্ত স্বতঃসারিত ব্যাপার। এটা আমার একটা কি বলবো, এর উৎস মুখ যখন খুলে যায় তখনই আমার লেখা আসে। আমি জোর করে কিছু লিখতে পারি না। কাজে আমি যখন কোনোখানে যাই, কোনো নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়, অদ্ভুত কিছু দেখি, সেটা আমাকে প্রভাবিত করে, আমার মনকে হয়তো আলোড়িত করে বা মুগ্ধ করে। তো তখন আমার ওটা লেখার কথা মনে হয় না। আর কি যে আমি একটা জিনিস দেখছি বা একটা নতুন অভিজ্ঞতা হলো, সেইটি আমি যদি তক্ষুনি লিখতে বসে যাই, তাহলে সেটা একটা রিপোর্টাজ গোছের হবে, যেন একটা সাংবাদিকতার কাজ আমি করছি। কিন্তু লেখা বা সাহিত্য সাংবাদিকতা নয়। যদৃষ্টং তল্লিখিতং যদি হয়, মানে যা দেখছি তাই লিখে ফেলছি, এটা হচ্ছে একটা মেকানিক্যাল একটা পদ্ধতি। এই পদ্ধতিতে লেখার প্রাণ থাকে না। যেরকম যারা রান্না বান্না করেন তারা জানেন যে একটা ওই যাকে আমরা বলি একটা জারিত হওয়ার একটা সময় দিতে হয়, যে ওই যে মাংস হোক বা কিছু হোক, একটা রান্না করার আগে কিছুক্ষণের জন্য সেটা কোনো একটা মশলা টশলা মেখে রেখে দিতে হয়। এই যে সময়টা দেওয়া হয়, তাকে জারণের সময় দেওয়া হয়, এটা খুব প্রয়োজন। তা না হলে ওটা থেকে জীবন সত্যর বিচ্ছুরণ ঘটে না। সুতরাং আমিও ওইরকমভাবে যা কিছু দেখছি, যা কিছু আমার অভিজ্ঞতায় সংযুক্ত হচ্ছে, সেগুলো থেকে যায় মনের মধ্যে। হয়তো অনেক দিন পরে, তার কোনো ঠিক নেই কতদিন পরে, কোনো একটা সময় হয়তো সেটা একটা তার রিকল হয়। সেটা যখন সেই স্মৃতি থেকে বা সঞ্চিত কোনো একটা গুপ্ত প্রকোষ্ঠ থেকে বেরিয়ে আসে, তখন তার চেহারাটা অন্যরকম হয়। সেজন্য ওই যে সময়টা ওটা দিতে হয়, ওই সময় লাগে। যা অভিজ্ঞতা ঘটছে তার নানান রকমের নানান দিক থেকে তাকে বিচার করা, তাকে নানান রকমভাবে জারিত করে তারপরে যে আমরা যে ইয়েতে সিদ্ধান্তে উপনীত হই, বা যে তখন তার ভেতরকার ওই জীবন সত্যটা আমরা ধরতে পারি। তা নয় টাটকা টাটকা যা দেখলাম তার থেকে একটা লিখে ফেললে পরে সেটা ওই একটু কাট মতো হয়, একটু ফরমাল হয়ে যায়, একটু স্কিমেটিক হয়ে যায়।
সেজন্য আমি এই অস্ট্রেলিয়ায় এসেছি, যা কিছু হচ্ছে হয়তো লিখবো একটু পরে। আচ্ছা, সিডনির যে সাহিত্য সন্ধ্যাটা হয়ে গেল, সেই সন্ধ্যায় আপনি বলেছিলেন যে গল্প পাঠককে বিষণ্ণ করে তোলে, ভবিষ্যতে এমন ধরনের গল্প আপনি লেখার পক্ষপাতী নন। এর পিছনে আপনার যুক্তি কি? আর তা আমাদের প্রিয় পাঠক ও শ্রোতাদের কাছে আবার একটু ব্যাখ্যা করবেন কি? তবে এই প্রসঙ্গে এখানে একটা কথা বলিনি। আমরা জানি যে সাহিত্যের অঙ্গনে পেসিমিজম বা দুঃখবাদ বলে একটা সনাতন ব্যাপার রয়েছে। তো এই ক্ষেত্রে জিনিসটা কি এরকম দাঁড়াচ্ছে না যে আপনি সাহিত্যের পরিমণ্ডল থেকে সেই দুঃখবাদকে বিদায় জানাতে চাচ্ছেন? হ্যাঁ, অনেকটা তাই। এ কারণে বলি যে জীবনে দুঃখ আছে, বাধা আছে, সংগ্রাম আছে, কষ্ট আছে, কিন্তু মানুষের ইতিহাসটা কি? মানুষের ইতিহাস হচ্ছে মানুষ সমস্ত বাধাকে, সমস্ত কষ্টকে, সমস্ত অসুবিধাকে, প্রতিবন্ধকতাকে মানুষ জয় করেছে। জীবন মানেই হচ্ছে মৃত্যুর বিরুদ্ধে জেহাদ। সারাক্ষণ জীবন, মানুষ একদিন মারা যাবে, এ তো ঠিক কথা, স্বতঃসিদ্ধ, কিন্তু যতক্ষণ না সেটা ঘটছে ততক্ষণ মানুষ তো বেঁচে আছে। আর এই বেঁচে থাকাটাই মানে আমি মৃত্যুর বিরুদ্ধে জয়ী, বা আমি মৃত্যুকে মানি না, বা মৃত্যুকে অস্বীকার করে তার বেঁচে থাকা। সুতরাং আমরা দুঃখটাকে খুব প্রাধান্য কেন দেব, বা কেন কনক্লুসিভ করে তুলব? ট্র্যাজেডিটাকে, মৃত্যুকে, বিয়োগান্ত ব্যাপারটাকে আমি প্রমিনেন্ট কেন করে তুলব? কারণ মানুষের কাজ শুধু দুঃখ ভারাক্রান্ত হয়ে তো বসে থাকা নয়। মানুষ চিরকাল, যখন মানুষ সভ্য হয়নি, যখন মানুষ পোশাক পরতো না, যখন মানুষ কোনো বৈজ্ঞানিক আবিষ্কার কিছু করেনি, তার চতুর্দিকে যে বস্তুপুঞ্জ আছে তাকে ব্যবহার করার কৌশল শেখেনি, আগুনের ব্যবহার জানতো না, তখন সে একরকম ছিল। তো তারপরে সে ধীরে 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 এই সমস্ত জিনিসগুলোকে তার নিজের নিয়ন্ত্রণে আনতে পেরেছে। সে চাকা তৈরি করেছে, সে পশুদের বশ করেছে, সে আস্তে আস্তে নানান বস্তুপুঞ্জের সঙ্গে নানা বস্তুপুঞ্জকে যোগ বিয়োগ করে নানা রকম জিনিস তৈরি করেছে, এবং সে এখন একমাত্র জীব পৃথিবীতে যার প্রাধান্য নিরঙ্কুশ। যখন এইটা মনে হয়, তখন মনে হয় যে এই অস্থি এবং বৃদ্ধির যে জীবন, আমাদের অস্তিত্ব আছে এবং তার বৃদ্ধি আছে, তার একটা পরিণতি আছে, তার একটা বিকাশ আছে। এইটাই হচ্ছে জীবনের মূল মন্ত্র। তো সাহিত্যের ভিতরে যে দুঃখ ভারাক্রান্ত করে তুলি, সাহিত্যের বিশেষ করে ক্রিয়েটিভ সাহিত্যকে, মৃত্যুকে প্রমিনেন্ট করে তুললাম, পরাজয়কে প্রমিনেন্ট করে তুললাম, হেরে যাওয়াকে প্রমিনেন্ট করে তুললাম, বা মানুষের প্রতিবন্ধকতাকে বড় করে দেখালাম। বারংবার যদি এটা করতে থাকি, এই মেসেজটা মানুষের কাছে পৌঁছয়, কি হয়? আমি যখন কোনো একটা বিয়োগান্ত কিছু পড়ি, একটা মৃত্যুর কথা পড়ি, একটা হয়তো একটা খুব প্রিয় চরিত্র আমার একটা উপন্যাসে, সে হঠাৎ মরে গেল, দেবদাস যখন মরে যায়, তখন আমাদের ভেতরেও কিন্তু একটা কিছু মরে যায়। ওই মৃত্যুর সঙ্গে আমরাও একটু করে মরে যাই। এই মৃত্যুটাকে আমি পছন্দ করি না, যে কারণে আমি জানি যে বিয়োগান্ত ঘটনা ঘটে, মৃত্যু ঘটে, প্রতিবন্ধকতা ঘটে, পরাজয় ঘটে, কিন্তু সেটাকে প্রমিনেন্ট করতে চাই না। আমার লেখাতে তো ওগুলো আছে, কিন্তু আমি এগুলোকে প্রমিনেন্ট না করে আসলে ওই অপেক্ষা করি যে মানুষের পরবর্তী জয়ও আসছে, সেই জয়টাকে দেখানো। হ্যাঁ, আসলে কথাটা অতি সত্য কথা। আপনার রচিত সাহিত্য সম্ভার, আয়তন, উৎকর্ষতা উভয় দিক থেকে কিন্তু অবিশ্বাস্য রকমের উন্নত। আপনি আশ্চর্য ধরনের দ্রুত গতিতে আকাশচুম্বী ভালো মানের সব গল্প, উপন্যাস রচনা করতে পারেন, এটা আমরা সবাই জানি। তো শিল্পমানের দিক থেকে আপনার লেখা স্বপ্নের ভিতরে মৃত্যু অত্যন্ত উঁচু দরের এমনি একটি গল্প, যা পাঠক হৃদয়কে ভারাক্রান্ত করে তোলে। আপনি সিডনি সাহিত্য সন্ধ্যায় উল্লেখ করেছিলেন যে এই গল্পটি লিখতে আপনার মোট প্রায় 2.25 বছরের মতো সময় লেগেছিল। মাত্র আপনার মতো একজনের পক্ষে 7-8 পৃষ্ঠার এই গল্পটি লিখতে কেন আপনার এত দীর্ঘ সময় লেগেছিল, তা একটু বলবেন কি? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন, কারণ এই গল্পটা একটা আমার জীবনের একটা দিক পরিবর্তনের সূচক। তার কারণ ওই সময়টায় যখন আমি প্রথম দিকে
লেখালেখি শুরু করলাম, তখন আমি অসম্ভব ভাষা নিয়ে নানা রকমের পরীক্ষা নিরীক্ষা করতাম। বাংলা ভাষাটার কিছু প্রতিবন্ধকতা আছে, কিছু খামতি আছে। বাংলা ভাষা ইংরেজি ভাষার মতো অত এক্সপ্রেসিভ এবং অতটা ব্যাপক নয়, ব্যাপক বিস্তারী নয়। সুতরাং এই ভাষাটা সম্পর্কে আমাকে খুব ভাবতে হতো। আর আমি দেখতাম যে বাংলা সিনট্যাক্স অর্থাৎ বাক্য গঠন প্রণালী, সেটার কতগুলো বাঁধা ধরা নিয়ম আছে। এই নিয়মটাকে আমার একটু উল্টে পাল্টে দেওয়ার ইচ্ছে হয়েছিল, যে একই রকমভাবে বাক্য রচনা আমি কেন করব। এবং এই যে শব্দ সন্ধান করা, একটা উপযুক্ত শব্দ, একটা শব্দের হয়তো অনেকগুলো প্রতিশব্দ আছে, সিনোনিম আছে, সেইগুলোকে খুঁজে খুঁজে বের করা এবং সেগুলোকে ঠিক ঠিক জায়গা মতো প্রয়োগ করা, এইটি করার একটা চেষ্টা আমার ভিতরে ছিল। এই যে গল্পটা কথা এখানে উল্লেখ করা হলো যে স্বপ্নের ভিতরে মৃত্যু, এটা একটা ট্র্যাজিক গল্প। একটা লোক বিকেলে অফিস থেকে বেরোলো এবং এই বিকেল থেকে রাত্রি পর্যন্ত তার ওই ঘটনাবলী, এবং রাত্রিবেলা সে ঘুমের মধ্যে মারা যাচ্ছে। তো এই যে ঘটনাটা, এটা তখন আমার জীবনে এই পজিটিভ যে ফোর্সটা এখন কাজ করে, ঠাকুরের দয়া, ঠাকুরের আশ্রয় আসার পর, সেটা তখন কাজ করতো না। তখন আমি দীক্ষিত ছিলাম না এবং কোনো বাধাধরা জীবনও যাপন করতাম না, এখন যেটা করি। তো সেই সময়টা আমার ওই মাথায় কাজ করতো যে একটা লেখা কোন ভাষায় এবং কীভাবে লিখব। একজন কবি যেরকমভাবে শব্দ খুঁজে বেড়ায়, আমারও কাজ ছিল ওই কবির মতোই, বা তার চেয়েও বোধহয় আরও বেশি পরিশ্রম আমি করেছি শব্দকে বের করা খুঁজে খুঁজে, এবং সেই শব্দকে ঠিক ঠিক মতো প্রয়োগ করা। ওখানে একটা ছোট্ট ঘটনা আছে যে একটা ওজন নেওয়ার যন্ত্রে উঠে সেই লোকটা পয়সা ফেলছে এবং সেখান থেকে একটা টিকিট বেরিয়ে আসছে। ওই কিছুক্ষণের জন্য ওই যন্ত্রটা অ্যানিমেটেড হয়ে যাচ্ছে। এই যে ইনঅ্যানিমেশন থেকে অ্যানিমেশনে রূপান্তরিত হচ্ছে একটা ওজন নেওয়ার যন্ত্র, এটাকে কী করে এক্সপ্রেস করা যায়, সেটার জন্য আমি বহুবার ওই অংশটা লিখেছি আর ছেড়ে ফেলেছি, বহুবার লিখেছি, কেটে দিয়েছি। এইভাবে করতে 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 ওই গল্পটা যদি কেউ মনোযোগ দিয়ে পড়ে দেখবে, প্রতিটি লাইন, প্রতিটি বাক্য অত্যন্ত যত্নে রচিত হয়েছে, খুব যত্নে। মানে ওর পেছনে আমার প্রচুর পরিশ্রম গেছে এক একটা বাক্য রচনা করতে। কাজে সময় লেগেছে, কিন্তু আমি সার্থক যে আমি যা লিখতে চেয়েছিলাম তা লিখতে পেরেছেন। এটাই আপনার সার্থকতা। আপনার এক একটা প্রশ্নের উত্তরে আমি আমার অনেক প্রশ্নের উত্তর অগ্রিম পেয়ে যাচ্ছি। আপনার একাধিক